আজ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কথা বলতে এসেছি। তিনি একাধারে অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, আবার সামাজিক উদ্যোক্তা, আর এখন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও। হ্যাঁ, আমাদের আজকের আলোচনাটা মূলত উইকিপিডিয়া আর একটি ব্লগ পোস্ট থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। ঠিক, আমরা চেষ্টা করব তার জীবন, বিশেষ করে এই যে ক্ষুদ্র ঋণের ধারণা, সেটা কিভাবে ছড়ালো, বিশ্বজুড়ে এর প্রভাব, আবার কেনই বা একজন অর্থনীতিবিদ হয়েও শান্তিতে নোবেল পেলেন। এবং অবশ্যই তার সাম্প্রতিক ভূমিকা আর তাকে ঘিরে যে নানা বিতর্ক, সেগুলো একটু ছুঁয়ে যাব। অবশ্যই। তো চলুন শুরু করা যাক। ডক্টর ইউনুসের শিক্ষাজীবন যদি দেখি, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারপর আমেরিকাতে গেলেন। হ্যাঁ, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। তারপর দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলেন। কিন্তু ১৯৭৪ সালের সেই দুর্ভিক্ষটা, সেটা মনে হয় তার চিন্তাভাবনা একটা বড় বাঁক এনেছিল, তাই না? একদম। তিনি বলতেন যে শুধু তথ্য কথা পড়িয়ে লাভ কি, যদি সেটা মানুষের কাজে না লাগে। তিনি ক্লাসরুম থেকে বেরিয়ে একদম মানুষের কাছে চলে যান। আর তখনই তো চট্টগ্রামের কাছে জোবরা গ্রামের সেই ঘটনাটা ঘটে। হ্যাঁ, তিনি দেখলেন যে কিছু মহিলা বাঁশের মোড়া বানাচ্ছেন, কিন্তু তাদের হাতে কাঁচামাল কেনার মতো পয়সা নেই। সেজন্য মহাজনদের থেকে চড়া সুদে টাকা ধার করতে হতো। ঠিক, আর লাভের প্রায় পুরোটাই চলে যেত ওই মহাজনদের পকেটে। এটা দেখে ডক্টর ইউনুসের খুব খারাপ লাগে। আর তখনই তো তিনি সেই বিখ্যাত কাজটা করলেন, নিজের পকেট থেকে। কত জানো? মাত্র $২৭। তিনি গ্রামের ৪২ জন মহিলাকে একদম নিজের পকেট থেকে $২৭ ধার দিলেন, কোনো জামানত ছাড়াই। ভাবা যায়, এই ছোট্ট একটা ঘটনা, কিন্তু এর উপলব্ধিটা ছিল অনেক গভীর। তিনি বুঝলেন যে খুব সামান্য পুঁজি দিয়েও। হ্যাঁ, বিশেষ করে নারীদের জীবনে বিরাট পরিবর্তন আনা সম্ভব। আর প্রচলিত ব্যাংকগুলো তো এই মানুষদের কাছে ঘেঁষতই না, জামানত চাইত। ঠিক, তিনি দেখলেন যে দরিদ্র মানুষরাও ঋণ নেয় এবং ঠিকঠাক পরিশোধও করে, যদি তাদের সুযোগ আর বিশ্বাসটা দেয়া হয়। আর এই উপলব্ধি থেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ নিল গ্রামীণ ব্যাংক। সেটা ১৯৮৩ সালে, তাই তো? হ্যাঁ, ১৯৮৩ সালে। এর মডেলটাই ছিল একেবারে অন্যরকম। কোনো জামানত লাগত না। ঋণ গ্রহীতাদের মধ্যে ৯৪%ই ছিলেন নারী। এটাও একটা বড় ব্যাপার, নারীদের ওপর এতটা ভরসা রাখা। অবশ্যই। আর ব্যাংকটা ছড়িয়ে পড়েছিল গ্রামের পর গ্রামে। প্রায় ৮৫,০০০ গ্রামের মধ্যে ৩৫,০০০-এ তাদের কার্যক্রম ছিল। আর সবচেয়ে অবাক করা বিষয় যেটা আপনি বলছিলেন, পরিশোধের হার। হ্যাঁ, প্রায় ৯৮%। এটা আসলে প্রমাণ করে দিয়েছিল যে দরিদ্র মানুষরা ঝুঁকিপূর্ণ ঋণগ্রহীতা নয়, তারা আসলে সুযোগ বঞ্চিত। আর এই মডেলটা তো শুধু বাংলাদেশে থেমে থাকেনি। না না, বিলকুল না। এটা বিশ্বজুড়ে প্রায় ১০০টারও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল। অনেক দেশ, অনেক সংস্থা এই গ্রামীণ মডেলটা অনুসরণ করেছে। আর এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবেই তো ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারটা এলো। ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক দুজনই পেলেন। একদম। এটা শুধু ব্যক্তির না, তার এই পুরো ধারণাটা, এই পদ্ধতির একটা বৈশ্বিক স্বীকৃতি ছিল। আচ্ছা, নোবেলের পরেও তো তার আন্তর্জাতিক সম্মাননা প্রাপ্তি থেমে থাকেনি। আমেরিকাতেও তো বড় সম্মান পেয়েছেন। হ্যাঁ, ২০০৯ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম আর ২০১০ সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল। এগুলো তো আমেরিকার সর্বোচ্চ সম্মাননাগুলোর মধ্যে পড়ে। তার মানে তার কাজের প্রভাবটা আন্তর্জাতিক নীতি নির্ধারণী মহলেও পৌঁছেছিল। এছাড়া তিনি তো আরও অনেক আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। যেমন নেলসন ম্যান্ডেলার গড়া দি এল্ডার্স গ্রুপটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। জাতিসংঘের বিভিন্ন কমিশনে কাজ করেছেন, এমনকি স্কটল্যান্ডের একটা ইউনিভার্সিটির চ্যান্সেলরও ছিলেন বেশ কয়েক বছর। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত। বেশ বৈশ্বিক একটা বিচরণ ছিল তার। হ্যাঁ, তা ছিল। কিন্তু দেখুন, বিশ্বমঞ্চে এত স্বীকৃতি পেলেও দেশের ভেতরে তার পথচলা কিন্তু সবসময় অতটা সহজ ছিল না, বিশেষ করে রাজনৈতিক পরিমণ্ডলে। সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন একবার, তাই না? ৯৬ সালে। হ্যাঁ, ১৯৯৬ সালে একবার হয়েছিলেন। সেটা অবশ্য ছিল নির্বাচনকালীন একটা নিরপেক্ষ ব্যবস্থা। কিন্তু পরে ২০০৭ সালে তিনি নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণাও দিয়েছিলেন, যদিও খুব তাড়াতাড়ি আবার সরে আসেন সেই উদ্যোগ থেকে। ও আচ্ছা। কিন্তু এরপর থেকেই বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্কটা যেন একটু শীতল হতে শুরু করে।
2011 সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এটা তো বেশ আলোড়ন তুলেছিল। হ্যাঁ, সরকারিভাবে বলা হয়েছিল বয়সসীমা লঙ্ঘনের কারণ, কিন্তু এটা নিয়ে দেশ-বিদেশে অনেক আলোচনা সমালোচনা হয়। একই সময়ে ক্ষুদ্র ঋণের সুদের হার নিয়েও তো সমালোচনা উঠেছিল। লোন শার্কিংয়ের মতো অভিযোগও শোনা গিয়েছিল। উঠেছিল। কেউ কেউ বলতেন কার্যকারী সুদের হারটা প্রান্তিক মানুষের জন্য বেশি হয়ে যাচ্ছে। যদিও ডক্টর ইউনুস সবসময় বলতেন যে তিনি ঋণের বাণিজ্যিকীকরণের বিরোধী, তিনি সামাজিক ব্যবসার উপর জোর দিতেন। তারপর তো বেশ কিছু মামলাও হলো তার বিরুদ্ধে। শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি, এরকম নানা অভিযোগ। হ্যাঁ, বেশ কয়েকটা মামলা হয়েছিল। ডক্টর ইউনুসের পক্ষ থেকে অবশ্য এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। তবে একটা বিষয় উল্লেখ করা দরকার, 2024 সালের জানুয়ারিতে শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিম্ন আদালতের দণ্ড হলেও পরে কিন্তু আপিলে তিনি খালাস পেয়েছেন। আর দুর্নীতির অভিযোগ থেকেও তো অব্যাহতি পেয়েছেন। হ্যাঁ, সেটাও ঠিক। আমাদের সূত্রগুলোতে শেখ হাসিনা সরকারের সাথে তার সম্পর্কেরই টানাপোড়েন, অভিযোগগুলোর পেছনের সম্ভাব্য রাজনৈতিক কারণের কথা বলা আছে। আমরা শুধু তথ্যগুলো তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। সেটাই যৌক্তিক। আচ্ছা, এত কিছুর পর আগস্ট 2024 থেকে তিনি আবার একেবারে নতুন ভূমিকায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। হ্যাঁ, এটা একটা বিরাট পরিবর্তন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। দায়িত্ব নেওয়ার পর তিনি তো নির্বাচনের একটা সম্ভাব্য সময়ও ঘোষণা করেছেন, 2025 শেষ বা 2026-এর শুরুতে। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আর সম্প্রতি স্পেস এক্সের স্টারলিংকের সাথেও একটা চুক্তির কথা জানালেন ডিজিটাল সংযোগ বাড়ানোর জন্য। সেটাও একটা বড় খবর। তার মানে নতুন দায়িত্বে তিনি বেশ সক্রিয়। তা তো বটে। সব মিলিয়ে দেখলে ডক্টর ইউনুস একজন, কি বলবো, খুবই বর্ণময় চরিত্র। একদিকে ক্ষুদ্র ঋণের মতো যুগান্তকারী ধারণা দিলেন, নোবেল পেলেন, সারা বিশ্বে সম্মান। অন্যদিকে নিজ দেশেই এত বিতর্ক, এত চ্যালেঞ্জ, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, সবকিছুর এক জটিল মিশ্রণ যেন তার জীবন। একদম। আর এখানেই হয়তো আমাদের মূল প্রশ্নটা, যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন দারিদ্র্য বিমোচনে, সামাজিক ব্যবসায়, সেই অভিজ্ঞতা একটা দেশের রাষ্ট্র পরিচালনায়, বিশেষ করে এই রকম একটা পরিবর্তন বা সংকটের সময় কতটা কাজে লাগতে পারে। এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। হ্যাঁ, ডক্টর ইউনুসের এই যে উত্থান, তার সম্মাননা, আবার একই সাথে দেশের ভেতরের এই চ্যালেঞ্জগুলো, এগুলো আসলে আধুনিক বিশ্বে সামাজিক উদ্যোগ আর রাজনৈতিক বাস্তবতার যে জটিল সম্পর্ক, সেদিকেই কি আঙুল তোলে না? এই প্রশ্নটা দর্শকদের জন্য রেখে গেলাম।